আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন নিয়ে তুমুল উচ্ছ্বাস দেখা গিয়েছে দেশব্যাপী। সম্মেলনে $480 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও পাওয়া গেল। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেই ফেললেন যে এবার জবের বন্যা বয়ে যাবে, অর্থাৎ চাকরির বন্যা বয়ে যাবে, মানে কর্মসংস্থান হবে বিপুল পরিমাণ মানুষের। বিদেশি বিনিয়োগ আনতে সরকারের এই স্মার্ট উদ্যোগে সবাই খুশি, কিন্তু অভিজ্ঞজনদের মত আমাদের এটা জানান দেয় যে জবের বন্যার এই প্রতিশ্রুতির সাথে আমরা কিন্তু আগেও পরিচিত হয়েছে এবং মাঠের বাস্তবতার সাথে তার রয়েছে তীব্র ফারাক। তাদের মতে এই মুহূর্তে দেশের প্রতিটি শিল্পাঞ্চল একের পর এক কারখানা বন্ধ করে দিচ্ছে বা বন্ধ হতে বাধ্য হচ্ছে, নিয়ম বহির্ভূতভাবে শ্রমিক ছাঁটাই হচ্ছে, কিন্তু এই চরম সংকট মোকাবেলা করতে সরকারের উল্লেখ করার মতো তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না। একদিকে 35 লাখ চাকরির গল্প শোনানো হচ্ছে, আরেকদিকে গত 9 মাসে বন্ধ হয়েছে 113টি কারখানা, কাজ হারিয়েছে 96,000 মানুষ। দর্শক, আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয় নির্ধারণ করেছে কর্মসংস্থানের প্রতিশ্রুতি বনাম কর্মহীনতার বাস্তবতা। এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ও সিনিয়র রিসার্চ ফেলো সিডিপি তৌফিকুল ইসলাম খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে যেমনটি বলছিলাম যে আগেও তো আমরা কর্মসংস্থান নিয়ে অনেক কথা শুনেছি, এখনও শুনেছি আমরা, এবং বিদেশি বিনিয়োগ মানে জব বা কাজের বন্যা বয়ে যাবে, এবং তখনকার যে বিডার চেয়ারম্যান ছিলেন তখন তিনিও এই কথা বলেছেন এবং বাংলাদেশকে 100টি অর্থনৈতিক অঞ্চল বানানো হয়েছিল বিপুল সংখ্যক কৃষক উচ্ছেদ করে। সো সেই বিডার প্রতিশ্রুতি এবং এই বিডার প্রতিশ্রুতির মধ্যে পার্থক্য কি দেখছেন, কিংবা বাস্তবতার মধ্যে আসলে মিল অমিল কি দেখছেন আপনি? না, লক্ষ্য আর উদ্দেশ্যের পার্থক্য তো তেমন থাকবে না। খুব স্বাভাবিকভাবে যখন আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলবো, এবং বিডার একটা অন্যতম বড় কাজ হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট আনা, এবং সেটার মাধ্যমে ওই ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে আপনি কর্মসংস্থান সৃষ্টি করা। তো সুতরাং লক্ষ্য উদ্দেশ্য একই আছে, কিন্তু পদ্ধতি বা প্রয়োগের মধ্যে হয়তো তফাৎ থাকতে পারবে। এখন যেমন আশিক সাহেব অনেক সুন্দর করে একটা প্রেজেন্টেশন করলেন, অনেক লোকজন আসলো, যেটা আপনি একটু আগে বললেন, এবং 500 কোটি টাকার মতো, 500 কোটি ডলারের মতো, 480 মিলিয়ন ডলারের মতো আসবে। আসতে তো সময় লাগবে। তো তার মাঝখানে ওইটা 14 তারিখে ছিল, 15 তারিখের মধ্যে ওনার একটা বিডার মিটিং ছিল। ওইখানে আবার 100টা যে ওই আপনি যেটা বললেন যে নাম্বার অর্থনৈতিক জোন হবে, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের কাজ হবে। 100 অর্থনৈতিক জোনের মধ্যে কয়েকটা 3-4টা 5টা হতে পারে বেসরকারি পর্যায়ে হয়েছে, বাকি তো হয়নি। এবং ওনারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে এখন আরও 5টা করবেন। তো সেটা 2 বছরে হবে, সেখানেও অনেক টাকা মানুষ বিনিয়োগ করবে, কিন্তু কর্মসংস্থান কতটা হবে এইটা তো নির্দিষ্টভাবে বলা যাবে না। আপনার ইন্ডাস্ট্রি কিন্তু মানে প্ল্যানিং গুলো আসলে সাকসেসফুল কেন হয় না সেটা একটুখানি শুনতে চাই। যেমন 100 অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে, কিংবা পদ্মা সেতু গড়ার একটা অন্যতম জায়গা ছিল যে খুলনা, খালিশপুর, এখানকার বেকার একেবারে কমে যাবে, কিন্তু এগুলো তো আসলে আলটিমেটলি ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। কারণ দেখা গেছে যে বাস্তবে অর্থনৈতিক অঞ্চলগুলোতে 1000 চাকরিও তৈরি হয়নি। ওয়াই না, 100 তো হয়ই নাই। সুতরাং তো ওখানে 3-4টা বেসরকারি পর্যায়ে হয়েছে, এখন 5টা করবেন, সেখানে কিছু লোকের চাকরি বাকরি হবে। চাকরির ব্যাপারটা হচ্ছে কর্মসংস্থানে তো ইন্ডাস্ট্রি হলেই যে কর্মসংস্থান অনেক অনেক লক্ষ লক্ষ হবে এরকমটা ভাবার কোনো কারণ নেই। কারণ এই ইন্ডাস্ট্রিতে তো অটোমেশন হচ্ছে, এবং অটোমেশনের কারণে কিন্তু লোকজনের চাকরি চলে যায়। আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা ওই যে যারা অন্যান্য ছোটো ছোটো ইন্ডাস্ট্রিতে আছে, ইভেন আপনি প্রিন্টিং ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন না, 10 বছর 20 বছর আগে যখন যে টাইপ দিয়ে কাজ করতে হতো, তখনকার তুলনায় এখনকার অনেক লোকের কাজ চলে গেছে, আবার নতুন কাজ সৃষ্টি হবে। আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের জনসংখ্যা, এবং যে বেকার মানুষেরা বা তরুণ যারা কাজ করবেন তাদের যে যোগ দিচ্ছেন, তারা লক্ষ লক্ষ যোগ দিচ্ছেন। এখন তো দেশে কত বেকার আছে এটা নিয়ে তো নানান তথ্য, ধরেন 40 লক্ষ বেকার আছে। এই বেকার থাকবে, এবং আমাদের সমস্যা সবসময়, কিন্তু আমরা তো আর জনসংখ্যাকে ধরে রাখার চেষ্টা করছি না। তো এটা আমাদের একটা বড় সমস্যা। আপনি যদি কর্মসংস্থানের কথা চিন্তা করেন, যারা ইতিমধ্যে আছেন বাংলাদেশে, তাদের জন্য আসলে আমরা কি করব? দেয়ার শুড বি আ সলিউশন। আমি তৌফিকুল ইসলাম খান আপনার কাছে শুনতে চাই যে 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন, তারপরে তো একটা কর্মসংস্থান মানে একটা
ক্ষতির দিকে যাবে বা ঝুঁকির দিকে যাবে সেটা ভেরি ন্যাচারাল ছিল। যদি আমি মানে কিছু তথ্য দেই যে বেক্সিমকো গ্রুপই শুধুমাত্র 24টি যে কারখানা সেটা বন্ধ হয়ে গেল, কিয়া গ্রুপের 4টি, টিএনজেড এর 4টি এবং এস আলম গ্রুপের 6টি কারখানা বন্ধ হয়েছে এবং ভেরি ন্যাচারালি অর্ধ লক্ষ শ্রমিক কর্মচারী সেখানে বেকার হয়ে গেল। গাজী টায়ার কোম্পানিতে লুটপাট ও অগ্নিসংযোগের কারণে সেখানকার 2000 শ্রমিক ছাঁটাই করা হলো। সো এই জিনিসগুলো তো খুবই মানে কি বলবো অনুমানযোগ্য। আমাদেরকে আসলে এটা ঠেকানোর উপায় ছিল বা এর বিপরীতে কি আমরা আসলে তৈরি করতে পারছি কর্মসংস্থান, বা সত্যি কি কিছু করা ছিল কিনা সরকারিভাবে? দুটো বিষয় আছে। একটা হলো যে আমাদের অর্থনীতি এমনি চাপের ভিতরে ছিল, ফলে সেখানে আমরা যেটাকে বলি মিনিংফুল কর্মসংস্থান, সেইটাকে তৈরি করাটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ হলো যে আমার অর্থনীতির ভিতরে অনেক ধরনের এখন পুনর্গঠনের কাজ চলছে। আপনি যদি সরকারি তথ্যের ভিতরে দেখি, আপনি তো আলাদা আলাদা করে কতগুলো প্রতিষ্ঠানের কথা বলেছেন, তারা হয়তো কেউ চাকরি মানে হারিয়েছেন, কেউ আবার হয়তো অন্য কাজ করছেন, কিন্তু সরকারি তথ্যই কিন্তু বিবিএস এর বলছে যে এই অর্থ বছর যেটা আমার জুলাই থেকে সেপ্টেম্বর মাস এবং তারপরে অক্টোবর থেকে ডিসেম্বর মাস 2024-এ, এই 2 কোয়ার্টারেই পাক্ষিকেই কিন্তু আপনার বড় আকারে কর্মসংস্থান কমে গেছে কম্পেয়ার টু যদি আমি আগের বছরের একই সময়ের তুলনা করি, এবং সংখ্যাটা বেশ বড়, প্রায় মানে গড়পড়তা প্রায় 21 লক্ষের মতন কর্মসংস্থান কমেছে। মুশকিলটা হলো যে কোন ধরনের কর্মসংস্থান কমেছে এই ধরনের তথ্য আবার এখন পরিসংখ্যান ব্যুরো দিতে পারছে না। আমাদের কর্মসংস্থানের যে তথ্যের জায়গাটা, এইটাই খুবই জটিলতার ভিতরে আছে। জটিলতার ভিতরে এই কারণে আছে যে আগে আমরা যেইভাবে তথ্য দিতাম, এটা একটা খুবই মানে দুর্বল আসলে একটা সংজ্ঞা ছিল, এবং কেউ যদি ধরেন আপনার ঘরের ভিতরে টাকা পয়সা পাবে, কি মজুরি পাবে বা লাভ পাবে সেটার জন্য না, কিছু একটা তার ঘরের যেই ক্ষেত খামার ইন্ডাস্ট্রি যে দোকান যা আছে এটার ভিতরে যদি কিছু কন্ট্রিবিউট করে তাকে আমরা ধরে নিতাম যে সে কর্মসংস্থান। এখন সংজ্ঞাটাকে যখন পরিবর্তন করা হচ্ছে তখন যেই হিসাবটা এসছে, কিন্তু সেক্টরাল যে কোন সেক্টরে গেল, এটাকে যে আপনি যেটা বললেন এগুলো সবগুলো ম্যানুফ্যাকচারিং সেক্টর আমরা বলি অর্থনীতির ভিতরে, সেই ধরনের চাকরি হারালো নাকি অন্য ধরনের চাকরি হারালো এটা বোঝা যাচ্ছে না। তো এই সময় বেকারও বেড়েছে। আপনি দেখবেন যে গত 3-4 দিনের ভেতরে কিন্তু পত্রিকা এটা বড় করে আসছে। মুশকিলটা হলো যে এই তথ্যপাত্র ঠিক করার জন্য বিবিএসকে এখনো পর্যন্ত খুব চাপ দেওয়া হচ্ছে, তাও না। কেন এটা ইম্পর্টেন্ট এই যা বলছি, যে অর্থনৈতিক পুনর্গঠন যখন করা হচ্ছে তখন সরকারের যতটা মনোযোগ আছে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন জায়গাগুলোকে দেখার, যেমন তার মধ্যে একটা বৈদেশিক লেনদেনের ভারসাম্য, আমার বিনিময় হার, আমার অন্যান্য জায়গাগুলো যেগুলো আমার সামষ্টিক অর্থনীতির সাথে যুক্ত, কর্মসংস্থানকে আমরা এটাকে ব্যবহার করছি। এখন সামনে বাজেট আসছে, বাজেটের ভিতরে যে লক্ষ্য নির্ধারণ হচ্ছে, আপনি দেখবেন যে যতখানি আমরা প্রবৃদ্ধি নিয়ে কথা বলি ততখানি আমরা কর্মসংস্থান নিয়ে কথা বলি না। কারণ দেখেন আপনি, আমি অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলেছেন, প্রথম আমার যে কোয়ার্টার ছিল সেই কোয়ার্টারে মাত্র 2% মতো প্রবৃদ্ধি হয়েছে, তারপরের কোয়ার্টারে এটা বেড়ে 4-4.5 হয়েছে, কিন্তু কর্মসংস্থানের যে ক্ষরণ এটা তো রোধ করা যায় নাই। এটাকে নিয়ে বাজেটে যে নীতি এটা নির্ধারণ করা হয়েছে কিনা এইটাও খুব স্পষ্টভাবে আমরা আলোচনার ভিতরে নাই। সো আমি মনে করি এইটা কিন্তু উন্নত বিশ্বে আপনি যদি দেখেন অর্থনৈতিক নীতি অনেক ক্ষেত্রে এটার জন্য তৈরি হবে, এবং আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে বিনিয়োগের পরিবেশের সাথে সরাসরি একটা যুক্ততা রয়েছে এই কর্মসংস্থান। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশের যে স্থানীয় উদ্যোগ এবং বিনিয়োগ রয়েছে সেটাও তো একটা বড় কর্মসংস্থানের জায়গা তৈরি করে, এবং ছোট ছোট উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু এই 5ই আগস্টের পরে অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছেন কিংবা লসের মুখোমুখি হয়েছেন, মানে ওই টিকে থাকা যুদ্ধের জায়গাটাতেও আর নেই। সেই জায়গাটাতে আমাদের আসলে কিছু করার আছে কিনা এক্সট্রা এফোর্ট দিয়ে একটুখানি যদি বলেন না। বলো মোহাম্মদ শহীদ। না, সরকারকে তো সবসময় একটা এক্সট্রা এফোর্ট নিতে হবে, যেহেতু আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি এবং আমাদের একটা চ্যালেঞ্জ আছেই। এটা নতুন চ্যালেঞ্জ না, এটা পুরনো চ্যালেঞ্জ, যে আমাদের বেকারত্ব। আপনি কি মনে করেন না যে 5ই আগস্টের পরে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে? না, নতুন চ্যালেঞ্জ তো অবশ্যই তৈরি হয়েছে। একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিশাল চ্যালেঞ্জ,
আপনার ব্যাংকিং সেক্টরের একটা বড় চ্যালেঞ্জ, যার কারণে আপনি যারা ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা যেগুলো বলছেন তারা যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, কেউ কেউ হয়তো মানে মবের কারণে দোকানপাট বন্ধ করে চলে গেছে, এটা হতে পারে। আবার কেউ কেউ হয়তো ব্যাংক থেকে সেই পরিমাণ লোন দেওয়ার পাচ্ছে না, কতগুলো ব্যাংক বসে গেছে যেটার সাথে তারা কাজ করছিলেন। সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু সরকারের ব্যস্ততা তো নানান দিকে, সরকারের ব্যস্ততা তো বিভিন্ন আন্দোলন ঠেকানো। শহর যখন অচল হয়ে যায় তখন আপনি ব্যবসা বাণিজ্য সবই তো অচল হয়ে যাবে। তো এরকম যদি চলতে থাকে তাহলে তো কর্মসংস্থান কমে যাবে, এটা খুব স্বাভাবিক এবং কমছে। আপনার যেটা ফিগার বলে যে আগে যেটা 4% মতো ছিল, 4.2, সেটা 5%-এর উপরে চলে যাচ্ছে। এবং সেই স্ট্যাটিস্টিক্সও যখন দেখি তখন আমাকে ওই জিজ্ঞাসা করতে হয় যে আমরা মাত্র বলছি যে আমাদের 7 কোটি মানুষ কাছাকাছি তারা হলো কর্মে আছেন, কিন্তু আমাদের তো 12 কোটি অ্যাডাল্ট মানুষ আছে, 12 কোটির বেশি। তো তাহলে বাকিরা কী করেন, বাকিদের কী হচ্ছে? তো ওই হিসাবটা তো আমরা করি না। তো ওই হিসাব না করার ফলে আসলে আমরা জানিও না ঠিকমতো যে কত লোক বেকার আছেন, কত লোকের কর্ম নেই এবং কত লোক কর্মহীন জীবনযাপন করছেন। এই কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং আরও হবে। আপনি এখন চুরি ডাকাতি রাহাজানি সব বেড়ে গেছে, মানুষ বাসায় লিচু চুরি হয়ে যায়, আম চুরি হয়ে যায়, এরকম শোনা যায়নি আগে, এখন শোনা যায়। কারণ মানুষের বেকারত্ব যখন বাড়বে তখন ওটার সাথে কিন্তু অর্থনৈতিক যেমন অবঘাত আছে, সেইটার পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এটার একটা প্রভাব পড়বে। তৌফিকুল ইসলাম খান, একটু যদি বলেন যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জেসগুলো আসলে কি, মানে আগে থেকে শুরু করে এখন পর্যন্ত এখন কি কোনো নতুন চ্যালেঞ্জেস তৈরি হয়েছে কিনা যেটা আসলে নির্বাচিত সরকার আসলেও তাদেরকে ফেস করতে হবে, এরকম কি কিছু আছে? নতুন চ্যালেঞ্জের একটা জায়গা হলো যখন অর্থনৈতিক পুনর্গঠন হচ্ছে তখন সত্যিকার অর্থে আমাদের কিছু জায়গায় আমাদেরকে সংযতভাবে যেতে হচ্ছে। মানে সরকার দেখেন, আপনি যখন ব্যয় করবার ক্ষেত্রেও কিন্তু একটা ধীরেচর নীতির ভিতরে আছেন, বিশেষত উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে, হ্যাঁ, কারণ আর্থিক সামর্থ্য সেরকম নাই। তো সেই জায়গাতে তো অবশ্যই সেটার সাথে কর্মসংস্থান যুক্ত ছিল। যখন আপনি কতগুলো প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করতে থাকেন তখন তো এটা কর্মসংস্থান থাকে। বিনিয়োগের বিষয়টা চ্যালেঞ্জিং এই কারণ হলো যে অর্থনৈতিক যদি একটা স্থিতিশীলতা না আসে, আমি যদি আমার অবকাঠামো না, আমি ওটাই আসছি, ধরেন অবকাঠামো সাপ্লাই, এখন ধরেন আমার রপ্তানির বলছে অনেক সম্ভাবনা আছে, আমার বাংলাদেশে এখন নতুন করে অর্ডার আসতে পারে, কিন্তু আমি গ্যাস সাপ্লাই দিতে পারবো কিনা এই চিন্তার ভিতরে আছে। যে অনেক চাইনিজ বিনিয়োগকারী নাকি এখন আমাদের এখানে আসার কথা বলছে, বিশেষত আমরা শুনছি যে গার্মেন্টসগুলো এখন অসুবিধার ভিতরে আছে, আপনি সেগুলো অনেক চাইনিজ ইনভেস্টর কিনে নিতে চাচ্ছেন গার্মেন্টসে, তাহলে তারা দ্রুত ফ্যাক্টরি শুরু করতে পারবেন। তো সেই বিনিয়োগটা আসবে, তখন কর্মসংস্থান হবে, কিন্তু তারা যে ধরনের গ্যাস সাপ্লাই চাচ্ছে সেটা আমরা দিতে পারবো কিনা, এই চ্যালেঞ্জগুলো পুরনো। কিন্তু সত্যি কথা হলো যেটা আপনি বলছিলেন যে বিদেশি বিনিয়োগের কথা দিয়ে শুরু করেছেন, দিন শেষে স্থানীয় বিনিয়োগ যদি না হয় তখন বিদেশি বিনিয়োগ কিন্তু কঠিন হবে। আমি যদি আমার নিজের দেশের উদ্যোক্তারাই যদি না আসেন তাহলে তো বিদেশি বিনিয়োগ আসবে না। অনেক ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট তখন হয় যখন আমরা দেখি যে এই দেশটা এগিয়ে যাচ্ছে, এখানে অনেক বিনিয়োগ নিজেরাই করছে। যেটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, যে বিডা যখন এই সম্মেলনটা করেছে সেটা হয়তো বিদেশি বিনিয়োগকারীরা অনেক হাইলাইটেড হয়েছেন, কিন্তু দেশি বিনিয়োগকারী ওখানে ছিলেন এবং তিনি যেই সংস্কারগুলোর কথা বলছেন, যে চ্যালেঞ্জগুলোর কথা বলছেন, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু শুধু বিদেশি বিনিয়োগকারীর জন্য সত্যি না, এটা দেশীয় বিনিয়োগকারীর জন্য সত্যি। এবং দিন শেষে যে যা বিনিয়োগ হবে এর মধ্যে দেশীয় বিনিয়োগকারী কিন্তু বড় অংশ হবে। বিদেশি বিনিয়োগ আসলে যেটা হয় সেটার নতুন প্রযুক্তি আসে, নতুন ধরনের আমরা সম্ভাবনাকে উন্মোচিত করি এবং নতুন নতুন সেক্টরের ভিতরে আসে। যেমন গার্মেন্টসও যে আমরা এখন খুব গর্ববোধ করি না, এটাও শুরু হয়েছিল বিদেশি বিনিয়োগকারীদের থেকে। কিন্তু আমরা সেই সম্ভাবনাগুলোকে সবসময় কাজে লাগাতে পারি না। আপনি বলেছেন অনেক ক্ষেত্রে গোষ্ঠী স্বার্থ কাজ করেছে। আর একটা বড় বিষয় হয়ে আসছে হলো যে আমার সংস্কার প্রক্রিয়া হবে এটা যেমন আশা সঞ্চার করে, সংস্কার প্রক্রিয়াগুলো আগাচ্ছে কিনা, সেটা ঠিক মতো হচ্ছে কিনা, সেই বিষয়টাও কিন্তু বিনিয়োগকারীরা ভালো করে দেখেন। অনেকগুলোতে এখন বাধা দেখছি, কারণ এখন রাজনৈতিক দলগুলো একমত না। আপনি দেখেন যে যেই ধরনের যে রাজনৈতিক পথপরিক্রমা আছে সেটা খুব পরিষ্কার না, যে নির্বাচন কবে হবে, রাজনৈতিক দলগুলো আসলে এই ধরনের সংস্কারগুলো এগিয়ে নেবেন কিনা, তাদের নীতির কোনো পরিবর্তন হবে কিনা। আপনি খুব ভালো করে যদি দেখেন যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যেই ধরনের আমাদের সংস্কারের কথা বলা হলো, যে নীতি এবং আদায়কে আলাদা করা হবে, এইটা নিয়ে যেভাবে এই সংস্কার প্রক্রিয়া করতে যাওয়া হলো এবং এখন যে বিষয় চলছে,
কেউ কোনো বিনিয়োগকারী যদি আগামীকালকে একটা বিনিয়োগ করবার কথা চিন্তাও করতেন, তিনিও বলবেন যে আমি একটু দেখি কি হয়। এবং যখন আপনি এই আলোচনা ছাড়া বড় আকারে আপনি যদি স্টেক হোল্ডারদেরকে না নিয়ে সংস্কার করেন, তখন যেটা হয় যে এই সংস্কারটা টিকবে কিনা, টেকসই হবে কিনা, আরেকবার সরকার আসলে এটা চেঞ্জ করে দিবে কিনা, এই ঝুঁকিটা থাকে। দেশি বিদেশি বোথ ব্যবসায়ীদের মনেই নিশ্চয়ই এই প্রশ্নটা থাকবে। বিদেশি ব্যবসায়ীদের বেশি থাকে, কারণ তারা কিন্তু এই দেশ সম্পর্কে কম জানেন। আমার দেশি ব্যবসায়ীদের সেন্স অফ, যেহেতু আমরা বলি লোকাল নলেজ, সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং ওয়েদার, ওইটাকে হয়তো বেটার থাকে। বিদেশিরা তো এখানে থাকে না। আমিও তো আজকে যদি আমরা যে থাকি, আমরা হয়তো অর্থনীতি নিয়ে গবেষণা করি, কিন্তু আমরা যতটা বাংলাদেশের অর্থনীতি বুঝি, কালকে যদি আমাকে আফ্রিকার একটা দেশে পাঠিয়ে দেন বা ইউরোপের একটা দেশে পাঠিয়ে দেন, আমরা কি একই রকম আমার সেই ইন্ডিজিনিয়াস নলেজটা থাকবে? তা তো থাকবে না। সুতরাং আমি মনে করি যে এইটা ঠিক এক পায়ে আগাতে পারবে না। এই সময়ে এসে তো কাজের ধরনও বদলেছে, যে আমার যে আগে মাটি কাটতো ওই শ্রমিকের তো একসময় দরকার হবে না, কারণ মেশিন চলে আসে মাটি কাটার। সো কিন্তু আমাদের আবার নতুন কাজের জায়গা তৈরি হয়েছে। আমরা কি আমাদের শ্রমশক্তিকে ওইভাবে তৈরি করছি কিনা যাতে তারা যে কাজ নতুন ক্রিয়েট হচ্ছে সেখানে তাদেরকে আমরা কাজে লাগাতে পারবো? এই জায়গায় নিশ্চয়ই আমাদের কাজ করা দরকার। আমরা কতটা কাজ করছি, কতটা নজর দিচ্ছি এই জায়গায়? খুব বেশি একটা নজর দিচ্ছে এরকম মনে হয় না। কারণ হলো যে অনেকের কাজ চলে যায়, যেমন কৃষি খাতের যদি বিবেচনা করেন, প্রায় 6 মাস তাদেরকে অলস সময় কাটাতে হয়। এবং কৃষিতেও কিছু মেকানাইজেশন তো হয়েছে, যার ফলে কিছু লোকের কাজ চলে গেছে। সুতরাং ওখানে যে আপনি কাজটা দেখছেন, যে কাজটা চলে যাচ্ছে, সেই কাজের বদলে তো আরেকটা কাজ, সেটা তো সেবা সেক্টরে হতে পারে বা ইন্ডাস্ট্রিতে হতে পারে। সেইভাবে তো গ্রোথ নাই। সুতরাং কোথায় আসবে লোকজন? সেই জন্য লোকজনকে আপনি দেখেন যে হাজার হাজার লক্ষ মানুষ চলে আসে এবং তারা কি করে? রিক্সা চালায়, ফুটপাথে শুয়ে থাকে, মুটে মজুরি করে, হকারি করে, এইসব তো কাজ করে। মানে কোয়ালিটি ওয়ার্কের মধ্যে তো আমরা এদেরকে নিয়োগ করতে পারছি না। যার কারণে এই যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করছে না বা বিদেশিরা আসবেন, তার যে পরিবেশ নাই, সুশাসন নাই, আইনের ব্যাখ্যাগুলো সহজ না। এনবিআরে এখন যেটা চলছে, যে এনবিআর আমরা ঠিক আছে ভাগ করলাম, এটা হয়তো অনেক জরুরি, এটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে, কিন্তু এই যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে তো কথা বলে নিতে হবে। এবং এনবিআরের যে এখন তারা যেটা বলছেন যে আমাদের কাজগুলো কি আমরা প্রশাসনিক লোকদের কাছে দিয়ে দেবো কিনা, মানে প্রশাসনিক কন্ট্রোলে চলে যাচ্ছে কেন? এটা একটা স্পেশালিস্ট টাইপের জব। সুতরাং চিন্তা করতে হবে যে আমরা কীভাবে করব, বিদেশে বা অন্য দেশে কি করে তারা সাকসেসফুল হয়েছেন। তো তার কারণে যদি এনবিআর এখন কলম বিরতি চলছে, তারা যদি বিরতির মধ্যে থাকেন, আমাদের পোর্ট এবং অন্যান্য জায়গায় যদি রেভিনিউ কালেকশন এটা বাধাগ্রস্ত হয়, ইম্পোর্ট এক্সপোর্ট দিতেই বাধাগ্রস্ত হবে। তো সেখানে আপনি যখন বিদেশি বিনিয়োগের এই মাত্র 1 মাস আগেই আপনি একটা মিটিং করলেন, এত বড় মিটিং, সকলকে ডাকলেন, তারা চলে আসবে। তারা এসে যখন দেশটাকে দেখবে তখন তো তারা আসলে আসবে না। এবং সাধারণ আমাদের দেশে বিনিয়োগকারী কেন টাকাটা বিনিয়োগ করবে? তার তো গ্যারান্টি লাগবে যে আমি যে বিনিয়োগ করব সে বিনিয়োগের টাকাটা শেষ পর্যন্ত আমি রিটার্ন পাবো, আমি ব্যাংকের লোন পরিশোধ করতে পারবো, আমার ইন্ডাস্ট্রি ঠিকমতো চলবে, আমি জ্বালানি ঠিকমতো পাবো, এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের এই 9 মাস তাদের অনেক কথাবার্তা আছে, তারা অনেক কিছু করার চেষ্টা করছেন, বাট এই 9 মাসে তো পলিটিক্যাল স্ট্যাবিলিটির জায়গায় তাদেরকে তো কোনো মার্কস দেওয়া যাবে না, মনে হয় নেগেটিভ মার্কিং হয়ে যাবে যে অবস্থা হচ্ছে। তো এই যে এরকম অবস্থায় পলিটিক্যাল স্ট্যাবিলিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ওটা না থাকলে, এবং নীতি খুব ইম্পর্টেন্ট, নীতির ব্যাপারে সাপোর্ট খুব ইম্পর্টেন্ট, যে স্টেক হোল্ডার, পলিটিক্যাল পারসন এবং সবাই যখন সাপোর্টটা করেন, তখন মানুষের একটা আশা ভরসা থাকে, আস্থা থাকে, বিশ্বাস থাকে, তখন কিন্তু আপনার এমপ্লয়মেন্টও বাড়বে, ইনভেস্টমেন্টও হবে। আমি শেষ পর্যন্ত মনে করি বাংলাদেশে আপনি কত ইনভেস্ট করে সমস্ত বেকারকে চাকরি দিতে পারবেন বা কত এমপ্লয়মেন্ট করতে পারবেন, এটা খুবই বড় একটা বিষয়। এটা বিশদ আলোচনা, যারা রিসার্চ করছেন তারা এটা রিসার্চ করতে পারবেন। আমি যখন দেখি যে কোনো উন্নয়ন প্রকল্প, আপনাকে জাস্ট একটা ছোটো উদাহরণ যদি দেয়, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় ঠিক করলো যে তাদের স্কুল গোয়িং ছেলের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের জন্য আমরা 2000 স্কুল করব। আপনি ওই স্কুল করতে করতে 2 বছর 3 বছর চলে যায়, ওই 3 বছরের মধ্যে আবার এত সংখ্যক শিশু যুক্ত হয় যে ওটাই তখন অবসলিট হয়ে যায়।
সে কারণে আপনি যে কোনো জায়গায় যখন চিন্তা করবেন তখন আপনাকে কিন্তু এই যে জনসংখ্যা এবং এই যে তরুণ সমাজ যারা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, যারা বিভিন্ন জায়গা থেকে আসছে, কৃষি থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে, নদী ভাঙ্গনে চলে আসছে, তাদের সংখ্যা যে বাড়তেই থাকে, আপনি কোনো ধরনের এমপ্লয়মেন্ট প্রোগ্রাম দিয়ে এটাকে ঠিক করতে পারবেন না। সো এটা কিন্তু একটা বড় ধরনের জাতীয় আলাপ আলোচনার ব্যাপার আছে যে আপনার জাতি কতটুকু পর্যন্ত এমপ্লয়মেন্ট করতে পারবে আর আপনি কতজন পপুলেশনকে হোল্ড করতে পারবেন। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আসলে এই জায়গায় আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব আসছে কিনা এটা মনে হয় ভাবার এবং বলার ব্যাপার। একেবারে শেষ পর্যায়ে তৌফিকুল ইসলাম খান, আপনি যদি কিছু বলতে চান, এটা প্রশ্নটা এমন হয়ে যাবে যে 5 মিনিটে অমুক কাজ শিখে ফেলার উপায় বলুন, কিন্তু আমি জানতে চাই আসলে আমাদের কি করা দরকার। স্পিরিটটা বলি আপনাকে, সেটা হলো যে মূল স্পিরিট আসলে যেটা বলতে চাচ্ছেন আমরা দুজনেই একমত, এখানে খুব দ্বিমত নেই। সেটা হলো যে আমরা যখন নীতিগুলো করছি, আমরা যে সংস্কারগুলো করছি, তার মূলে থাকা উচিত বাংলাদেশের মানুষ, এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব হলো কর্মসংস্থানের দ্বারা। এবং যে কোনো ধরনের সংস্কার এবং আমরা যখন করছি তখন আমরা একটু দূরবর্তীভাবে যেন চিন্তা করে আমরা করি, সেই নীতির অংশে যেন আমরা ওটাকে ধরি, শুধুমাত্র অনুমিতির ভিত্তিতে না করে আমরা যেন আমাদের তথ্যভিত্তিকভাবে যেন এই বিষয়গুলোকে চিন্তা করি। যেটা কথা বলে শেষ করছি, সেটা হলো যে দেখেন, বাংলাদেশে আমাদের দেশের বিনিয়োগকারী এবং বাইরের দেশের বিনিয়োগকারী হোক, বিনিয়োগ একটা অবশ্যই কিন্তু সময়ে দ্বারা মানে বেঁধে দেওয়া জিনিস। আজকে যদি কোনো বিনিয়োগকারী আমার এখানে আসতে চান, এখন আমরা তাকে না নিতে পারি, তাহলে তিনি কিন্তু হয়তো 1 মাস পরে উনি মত বদলে অন্যখানে চলে যাবেন। আমি এখন দেখি যে আমাদের অনেক দেশীয় বিনিয়োগকারী বলার চেষ্টা করেন যে যদি দেশের পরিস্থিতি ভালো না হয় তাহলে আমরা বাইরে চলে যাই, এবং এটা তো হয়েছে যে আমরা যেই ধরনের একটা সংস্কৃতির ভিতর দিয়ে চলেছিলাম, তাতে আমার একটা বড় অংশের বিনিয়োগকারীরা গোষ্ঠী স্বার্থকে দেখেছেন এবং অর্থ পাচার করে নিয়ে তারা এখন বাইরে চলে যাচ্ছেন। কেউ কিন্তু খারাপ নয়, আপনি কোথাও শুনবেন না যে তারা খারাপ আছেন, তারা যথেষ্ট ভালো জীবনযাপন করছেন। সুতরাং সেই পরিবেশটার থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, সেটার জন্য আমার অর্থনৈতিক বিষয়গুলো যেমন দরকার, রাজনৈতিক বিষয়গুলো দরকার, এবং দিন শেষে আমাদের সামাজিক স্থিতিশীলতাও তো দরকার হবে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে। বড় বিষয়ে আলোচনা চলতে থাকুক, এই আহ্বানটি দিতে চাই আজকের আয়োজন থেকে। প্রিয় দর্শক, ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। কর্মসংস্থান তৈরি করা এবং মানুষকে সেই কর্মের উপযুক্ত করে গড়ে তোলার জন্য বাংলাদেশ যাতে আরও বেশি নজর দেন, আমরা সকলে এই সরকার কিংবা পরবর্তী যে সরকার আসবে তারা নজর দেবেন, সেই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।